আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সাম্প্রতিক জিকের আরেকটা হট টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই যে বাংলাদেশের মতো নেপালেও যে জেনজি রেভলিউশন হইলো বা বিপ্লব হইলো বা গণঅভ্যুত্থান হইলো, যেই নামে সংজ্ঞায়িত করি না কিনা আমরা, তারপরে যে নেপালে নির্বাচন হইলো এবং নির্বাচন হওয়ার মাধ্যমে আমরা দেখতে পাইলাম যে একটা জেনজি গভর্নমেন্ট অবশেষে ফর্ম হইলো। এই যে নেপালে ক্ষমতার পালা বদল, সেইখান থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আমাদের সামনের অ্যাডমিশন সিজনে আসতে পারে সেই বিষয়ে আমরা আজকে এখন আলোচনা করব। ঠিক আছে, আমি কে এম জুলকারনাইন আছি তোমাদের সাথে আজকের জিকে ক্লাসে। হোপফুলি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। নেপালে পালা বদলের আলাপের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটু কনটেক্সটে যাওয়া লাগবে, তাই না? যে নেপালের এই যে রাজনৈতিক অস্থিরতা এবং পট পরিবর্তন, এটা কেমনে হইল? একবারে তো হুট করে জাস্ট নির্বাচন আসলো, একটা জেনজি গভর্নমেন্ট ফর্ম হয়ে গেল, এরকম না। 24-25 সাল থেকে মোটামুটি এই সংকটটা একবারে পিকে উঠে, সংকটটা কিন্তু অনেক আগের থেকেই ছিল, কিন্তু এটা পিক মোমেন্টে উঠে 24-25-এর দিকে যায়। সংকটের প্রেক্ষাপট নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের পিছনে মূলত কয়েকটা কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে তীব্র অর্থনৈতিক সংকট। ওখানে মানুষজনের কাছে জব ছিল না, মানে চাকরির বাজার তৈরি হচ্ছিল না, মানুষজনের পরিমাণে জব পাচ্ছিল না। কোভিড-19-এর পরে হচ্ছে ইকোনমি আরও বেশি ধীরগতির হয়ে গেছিল, ঠিক আছে? এবং এই সবের মধ্যে হচ্ছে দেখা গেছে দুর্নীতি চরম পরিমাণে করতেছিল। মানে নির্বাচিত হয়ে যেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক, ওখানে বেসিক্যালি একটা বা দুইটা বা তিনটা পলিটিক্যাল পার্টি ঘুরে ফিরে কোয়ালিশন করে ক্ষমতায় আসতেছিল। তো যেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক না কেন, তারা চরম লেভেলের দুর্নীতি করতেছিল। এই যে চরম লেভেলের দুর্নীতি করতেছিল, এই জায়গা থেকে মানুষের মনের মধ্যে আরও ক্ষোভ হচ্ছিল। কেন ক্ষোভ হচ্ছিল? সাধারণ মানুষজন দেখতেছিল যে ভাই, আমার ঘরে খাবারের মতো রেশন নাই। অন্যদিকে যারা কিনা মন্ত্রী মিনিস্টারের ছেলে বা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড নেতাদের ছেলে মেয়ে, তারা খুবই লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। তারা দুবাইয়ে যায় শপিং করতেছে, স্পোর্টস কার চালাচ্ছে, অনেক দামি দামি বাড়ি করতেছে। এই যে লাক্সারিয়াস লাইফটা তারা লিড করতেছে, এইটার মাধ্যমে বেসিক্যালি এই যে ডিসক্রিমিনেশন, সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন, এইটা দেখার পরে ক্ষোভটা একেবারে ব্রাস্ট করা শুরু করে এবং আন্দোলনের সূচনা এই জায়গা থেকেই হয়। এই যে চরম লেভেলের দুর্নীতি পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে আসতেছিল, স্পেশালি তখন থাকা গভর্নমেন্টে যেই পলিটিক্যাল পার্টি ছিল তার কাছ থেকে আসতেছিল, সেইটার বহিঃপ্রকাশ হিসাবে এটা আসে। জল বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য ভারতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও একটা কারণ ছিল। মানে তৎকালীন গভর্নমেন্ট অনেক বেশি পরিমাণে ভারত প্রীতি দেখাচ্ছিল দেখে এইটা নিয়েও জনগণের মাঝে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল আস্তে আস্তে। এরপর আমরা কি দেখি? এরপর আমরা দেখি 4 সেপ্টেম্বর 2025, ডেটটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অ্যাপ নিষিদ্ধকরণ, নতুন সরকারি নিয়মাবলী পালনে ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মেসেজিং অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে টিকটক সহ মাত্র 5টি প্রতিষ্ঠানকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছিল। বিষয়টা কী হয়েছিল? সেটা হচ্ছে সব ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যান্টি গভর্নমেন্ট স্টেটমেন্ট অনেক বেশি পরিমাণে দেওয়া হচ্ছিল। অর্থাৎ মানুষকে চোখে আঙ্গুল দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছিল যে দেখো, সরকারে যেই রাজনৈতিক দলই যাচ্ছে, এই পুরানো ধারার যেই রাজনৈতিক দলরা আছে, যারাই যাচ্ছে, তারা চরম লেভেলের দুর্নীতি করতেছে। এবং এইটার কারণে আমরা সাধারণ জনগণ অনেক বাজে অবস্থায় আছি, যে তারা দুর্নীতি করে সুন্দর জীবন পার করতেছে কিন্তু আমরা পারতেছি না। সেই কারণে তখন সরকার সোশ্যাল মিডিয়াগুলিকে বলে যে আপনারা কোন কন্টেন্ট দেখাবেন, কোন কন্টেন্ট দেখাবেন না, এইটা আমাদের কাছ থেকে পারমিট করে নেবেন। এই ধরনের একটা মানে নিষেধ জারি করার চেষ্টা করে। যখন কিনা এটা চেষ্টা করে এবং এটা যেই সকল সোশ্যাল মিডিয়া মানে ওদের দেশে, ওইগুলিকে চলতে দেয়, বাকি কাউরে চলতে দেয় না। তো এমনি করে 5টারে মাত্র চলতে দিছিল, বাকি 26টা হচ্ছে নিষেধাজ্ঞার ভিতরে ফেলছিল, ঠিক আছে? তো যখন কিনা এই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার মানে মানুষের বাক স্বাধীনতাকে একেবারে রুদ্ধ করে দেওয়ার লাস্ট চেষ্টাটা করা হয়, তখন যে মানুষ আউটব্রাস্ট করে এবং রাস্তায় চরম লেভেলের আমরা আন্দোলন দেখতে পাই। অনেক ভিডিও ফুটেজ আমরা বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়াতে দেখছি, তাই না? 8 সেপ্টেম্বর 2025 রাজপথে বিক্ষোভ এবং প্রাণহানি। এখানে কি হয়? সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর কাঠমান্ডু রাস্তায় নেমে আসে তরুণ প্রজন্ম। এই বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে 77 জন নিহত হয়, ঠিক আছে? আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই যে সংঘর্ষ হয়েছে, সেটাতে 77 জন মানুষ মারা গেছে। যখন কিনা ডেথ টোলটা এমনি বাড়া শুরু করছে, তখন এই আন্দোলন একেবারে ঘনীভূত হয়ে যায় এবং তখন সরকার পতন একেবারে নিশ্চিত হয়ে যায়। এই কারণে আমরা কি দেখতে পারি? ডেটগুলি এখানে মনে রাখবা। এই যে এখানে এই ডেটটা মনে রাখা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 8 সেপ্টেম্বর ডেটটা মনে রাখা ইম্পর্টেন্ট। 4 সেপ্টেম্বর ভুলে গেলেও সমস্যা নাই। 8 সেপ্টেম্বর কতজন মানুষ মারা গেছে এইটা ইম্পর্টেন্ট। এবং 9 সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী পদত্যাগ করে। বিক্ষোভকারীদের বিশেষ করে জেনজি ওপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে ব্যাপক চাপের মুখে পদত্যাগ করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ঠিক আছে?
এরপরে কি হয়, 28 মার্চ 2026 শীর্ষ নেতাদের গ্রেফতার। ঘটনা চূড়ান্ত পর্যায়ে পুলিশ নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আটক করে। ঠিক আছে, তো এমনি করে হচ্ছে বেসিক্যালি 1 বছর পরে যায় যখন কিনা সব সিস্টেমের মধ্যে আসে তখন এদেরকে আটক পর্যন্ত করা হয়েছে, যেটা ইম্পর্টেন্ট। কয় তারিখে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে এবং হচ্ছে কয় তারিখে 77 জন মানুষ মারা গেছে, ঠিক আছে, প্রাণ ত্যাগ করছে নিজেদের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য। ওকে, এরপর দেখো অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের মতো সেখানেও একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যেই সরকারটার মেইন পারপাসই ছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়া। তো এই অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠন করা হয়? 12 সেপ্টেম্বর 2025। খুবই ইম্পর্টেন্ট। নেপালে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হয় 12 সেপ্টেম্বর 2025 সালে। প্রেক্ষাপট কি ছিল? প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর 2026-এর সাধারণ নির্বাচনের আগে দেশ পরিচালনার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আচ্ছা, 27 মার্চ 2026, এই দেখো অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু হয় কবে? 12 সেপ্টেম্বর 2025-এ। শেষ হয় কবে? বিসর্জন বা শেষ বেসিক্যালি 27 মার্চ 2026 সালে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডেট শেষ হয়। ঠিক আছে, তাইলে 12 সেপ্টেম্বর 2025 থেকে 27 মার্চ 2026 পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের টাইম লাইন ছিল। এটা একটু মনে রাখবা, ইম্পর্টেন্ট দুইটা ডেটই। বালেন শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই এই অন্তর্বর্তীকালীন সরকার ডিজলভ হয়ে যায় বাই ডিফল্ট। বালেন শাহ হচ্ছে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী। ঠিক আছে, বালেন শাহ সম্পর্কে একটু পরেই আমরা আসবো। এই ক্যাবিনেটে কোনো রাজনৈতিক দলের সক্রিয় নেতা ছিলেন না, বরং বিচারক এবং সচিবদের মতো দক্ষ মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছিল। অর্থাৎ সেখানে কিন্তু কোনো জাতীয় সরকার গঠন করা হয় না। জাতীয় সরকার কনসেপ্টটা কি? জাতীয় সরকার হচ্ছে তোমার এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিদের নেতাদের সমন্বয়ে একটা সরকার গঠন করা, যেখানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির বা মেজর পলিটিক্যাল পার্টিদের মানুষজন মিলে একটা সরকার গঠন করবে এবং ওই সরকারটাই দেশ পরিচালনা করে নির্বাচন পর্যন্ত নিবে। ঠিক আছে, এটা হচ্ছে জাতীয় সরকার। তো জিনিসটাকে জাতীয় সরকারে নেয় নাই, অন্তর্বর্তী সরকারই রাখছে, যেখানে অ্যাপলিটিক্যাল মানুষজন, অরাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে একটা সরকার গঠন করা হয়েছে যাতে জিনিসটা নিউট্রাল হয়, ঠিক আছে, বা নির্দলীয় হয়। দেখো এখানে হচ্ছে আমরা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই রূপরেখাটা ছিল সেইটা একটু দেখি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মন্ত্রিত্বগুলো আছে সেগুলো আছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র একটা জিনিস তোমরা দয়া করে মনে রাখবা, বাকি সব ভুলে যাও, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে সুশীলা কার্কি। এই মহিলা বা এই নারী হচ্ছে নেপালের সাবেক বিচারপতি ছিল। সে হচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নেপালের শপথ বাক্য পাঠ করে। অন্তর্বর্তীকালীন সরকারের হেড ছিল সেই, প্রথম নারী প্রধানমন্ত্রীও সেই নেপালের। এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? সুশীলা কার্কি। তারপর হচ্ছে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিল? সুশীলা কার্কি। তাইলে এই যে উত্তাল সময়ে এই মহিষী নারী, সে হচ্ছে নেপালের হাল ধরে একটা সুষ্ঠু নির্বাচন পর্যন্ত নিয়ে যায় নেপালকে। ঠিক আছে, এছাড়াও এখানে হচ্ছে অর্থমন্ত্রী, তারপর হচ্ছে জ্বালানি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নামগুলো আছে, এগুলি দেখে রাখতে পারো তোমরা চাইলে। এরপর হচ্ছে নেপালের 47তম প্রধানমন্ত্রী বালেন শাহ। ঠিক আছে, বালেন্দ্র শাহও তাকে বলা হয়। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, 47তম। নেপালে কিন্তু তোমার নির্বাচন হয়েছে বেশ কমই, ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী এত বেশি কেন? কারণ নেপালে বহু বছর ধরে, প্রায় 240 বছর ধরে রাজারা শাসন করছে। ঠিক আছে, রাজ পরিবাররা শাসন করছে। তো যখন রাজ পরিবাররাও শাসন করছে তখনও সেখানে প্রধানমন্ত্রী পদটা ছিল। ঠিক আছে, এবং অফিসিয়ালি প্রধানমন্ত্রীকে রেকগনাইজ করা হইতো। সেই কারণে সেই রেকগনাইজেশনের ধারায়, সেই ধারাতে নেপালের 47তম এই প্রধানমন্ত্রী হচ্ছে বালেন শাহ। ঠিক আছে, জন্ম ও পরিচয় 27 এপ্রিল 1990 কাঠমান্ডুতে। মনে রাখতে পারলে ভালো, না পারলেও কোনো সমস্যা নাই। নেপালের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং কাঠমান্ডুর সাবেক মেয়র হিসেবে সফলতার পরিচয় দিয়েছেন। এইটা খুবই ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী হওয়ার আগে সে কিন্তু মেয়র হিসাবে তার দায়িত্ব পালন করছে, খুবই ইম্পর্টেন্ট এটা। ওকে, এরপর হচ্ছে পেশাগতভাবে তিনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এটাও খুবই ইম্পর্টেন্ট, তার পেশা কি? সে একজন ইঞ্জিনিয়ার মানুষ। তিনি একাধারে একজন র্যাপার, গীতিকার এবং কবি। মানে এই যে গানের সবচেয়ে আধুনিক ভার্সন র্যাপ সং, সেটাও সে করে। সে কবিতা টবিতাও লেখে এবং গীতিকার তো অবভিয়াসলি। 27 মার্চ 2026 তারিখে তিনি নেপালের 47তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। যেই জিনিসটা খুবই 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 দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সে হচ্ছে নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। কত বছর বয়সে সে প্রধানমন্ত্রী হয়েছে? 35 বছর বয়সে। ঠিক আছে, মাত্র 35 বছর বয়সে সে নেপালের প্রধানমন্ত্রী হয়। এবং মাদেশি নেতৃত্ব মানে হচ্ছে সেইখানকার একটা আদিবাসী গ্রুপ। এই আদিবাসী গ্রুপ থেকে, অর্থাৎ
নেপালের এই মাদিসি আদিবাসী গ্রুপ থেকেই প্রথমবারের মতো কেউ একজন প্রধানমন্ত্রী হইল, এবং সে কে? বালেন্দ্র শাহ বা বালেন শাহ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো নেপালের নির্বাচনের ইতিহাস নিয়ে হালকা করে জানাই রাখা উচিত, কারণ এই জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। নেপালের ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন হয় কবে? এই যে 1959 সালে। কিন্তু এই নির্বাচনটা হয় কিন্তু রাজবংশের আন্ডারে, রাজার শাসনের মধ্যে থেকেই এই নির্বাচনটা হয়। এবং এই নির্বাচন যখন হয় তখনও নেপালে কি ছিল? নেপালে ছিল রাজতন্ত্র। ঠিক আছে, এরপর হচ্ছে 1991 সালে আবার আরেকটা নির্বাচন হয়, সেটাও রাজতন্ত্রের আন্ডারে থেকেই। কিন্তু এখানে যে জিনিসটা করা হয়, দীর্ঘ পঞ্চায়েত শাসনের পর বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করা হয়। অর্থাৎ এই যে তোমাদের যে শুরুতে কি দিছিল, নেপালে একটা সাধারণ নির্বাচন দিছিল, সাধারণ নির্বাচন দেওয়ার পরে কয়েক টার্মের পরেই যে জিনিসটা করা হয়, এই সাধারণ নির্বাচন উঠাই দেওয়া হয়। উঠাই দিয়ে সেখানে পঞ্চায়েত ব্যবস্থা করা হয়। অর্থাৎ রাজাই ইলেক্ট করে দিবে, বা সরি রাজাই সিলেক্ট করে দিবে যে কারা কোন জায়গায় কি দায়িত্ব পালন করবে, এরকমভাবে সিস্টেম করে দেওয়া হয়। এবং এইটাই পরবর্তীতে আবার 1991 সালে তুলে দেওয়া হয়। রাজাই কিন্তু তুলে দেয়, তুলে দিয়ে হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করে। তাহলে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন হয় 1991 সালে। তারপর হচ্ছে 2008 সাল। 1991 সালের সাথে কিন্তু বাংলাদেশেরও খুবই ইম্পর্টেন্ট সম্পর্ক আছে। কি হয়? 1991 সালে কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ ইলেকশন হয়, এবং সেইটার মাধ্যমেই আমরা হচ্ছে সংসদীয় গণতন্ত্র আবার নিয়ে আসি। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র নিয়ে আসি 12তম সংশোধনীর মাধ্যমে। দিয়ে রাখলাম ইনফরমেশনটা, যদি চলে আসে হেল্প হয়ে গেল। আচ্ছা যাই হোক, 2008 সালে, এই সালটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3 স্টার ইম্পর্টেন্ট নেপালের ক্ষেত্রে। নেপালের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। 2008 সালে কী হয়? রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং প্রথম গণপরিষদ নির্বাচন হয়। ঠিক আছে, মানে অফিসিয়ালি তখন থেকে 2008 সাল থেকে নেপাল আর কোনো রাজতন্ত্র নাই, নেপালে কোনো রাজতন্ত্র নাই, নেপাল তখন প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, এই যে প্রজাতন্ত্রে রূপান্তরিত হইল, প্রজাতন্ত্রে রূপান্তরিত হওয়ার পর প্রথম গণপরিষদ ইলেকশন হয়। কেন? কারণ হচ্ছে একটা করা লাগবে, তোমার সংবিধান রচনা করা লাগবে। নেপালে 2টা গণপরিষদ হয়েছিল, তারপরে তারা সংবিধান পাইছে 15 সালে, তারপরে যায় নির্বাচন হয়েছে। সেখানে হচ্ছে ফেডারেল রিপাবলিক বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র হিসাবে প্রথমবার নির্বাচন করে। 2026 সালে অবশেষে যায় আরেকটা নির্বাচন আমরা দেখতে পাইলাম, লাস্ট নির্বাচন, যেটার মাধ্যমে বালেন শাহর তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতাদের উত্থান ঘটছে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের নেপাল রিলেটেড আলাপ, যেটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট এবং যেই জায়গাগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে ইন্টারন্যাশনাল জিকে পার্টে। তো আজকে এই পর্যন্তই। আমি KM জুলকারনাইন ছিলাম তোমাদের সাথে। হোপফুলি ক্লাসটা থেকে তোমরা হেল্প পাবা। খোদা হাফেজ।